সেই বিষয়ে আমি চাই যে একজন সশস্ত্র বাহিনীর কেউ 24 ঘন্টা অ্যাটলিস্ট আমাদের গেটে থাকুক। একটা মানুষকে যদি আপনি পেটে ভাত না দেন, যদি এইরকম ভাবে ফ্রিতেই সেবা দিয়ে যেতে থাকে, সে কখনোই ভালো সেবা দিতে পারবে না। ডক্টর মৌমিতা হত্যাকাণ্ডের বিচার এবং একই সঙ্গে বাংলাদেশে কর্মরত যারা ডক্টর রয়েছেন এবং একই সঙ্গে নার্স রয়েছেন তাদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং চিকিৎসকরা। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং সেখান থেকে তারা দাবি জানাচ্ছেন যে যেসব চিকিৎসক এবং নার্স রয়েছেন তারা যে কর্মঘণ্টা তাদের রয়েছে সেটির বিষয়ে তারা কথা বলছেন। একই সঙ্গে তাদের যে নিরাপত্তা, যারা রাতে কাজ করেন, নাইট ডিউটি করেন, তাদের নিরাপত্তার ক্ষেত্রে চিকিৎসক এবং নার্স উভয়ের ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে আসলে কারা ব্যবস্থা নেবেন এবং কারা এই বিষয়ে কথা বলবেন সে বিষয়ে কথা বলছেন মেডিকেলের শিক্ষার্থীরা। আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আজকে বিজনেস বাংলাদেশ থেকে আপনাদের সঙ্গে মৌসুমী সুলতানা। আমরা চলে যাচ্ছি মানববন্ধনে। আমরাও এই পেশায় আসব, কিন্তু এই যে আসবে আসার আগে তাদের কিছু সত্য কথা জানা উচিত নিরাপত্তা সম্পর্কিত। যে আমাদের মেডিকেলের হলে একজন মাত্র আনসার থাকে যার হাতে লাঠি থাকে এবং সম্পূর্ণ মানে এই একটা সময় ধরেন রাতে ইন্টারনাল আপুরা যারা থাকে তারা সারা রাতে আসা যাওয়া করেন, ডিউটি থাকে। একজন লাঠিওয়ালা আনসার আমাদের কিভাবে নিরাপত্তা দেয় সেই বিষয়ে আমি চাই যে একজন সশস্ত্র বাহিনীর কেউ 24 ঘন্টা অ্যাটলিস্ট আমাদের গেটে থাকুক। আমাদের হাসপাতালে যে করিডোর গুলা সেখানে হরহামেশা ফোন চুরি, এটা তো কোনো মানে ফোন চুরির মতো ঘটনা তো ঘটতেই থাকে, তাহলে একজন নারীর যে শালীনতাহীনতা হবে না তার গ্যারান্টি কি? আমি চাই সেখানে প্রত্যেকটা করিডোরে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক। মেডিকেলে আমাদের সার্জারি ইউনিট বলেন, যেখানেই বলেন, আমাদের সার্জারির পর যে চেঞ্জিং রুম, কোনো চেঞ্জিং রুম নাই। আমরা পর্যাপ্ত পরিমাণ চেঞ্জিং রুম চাই এবং প্রত্যেকটা আমাদের যে বড় ভাইরাও বলে গেলেন যে আমাদের আলাদা কোনো মেয়েদের জন্য পৃথক কোনো রেস্টিং রুম নাই। যারা ইন্টার্নশিপ অবস্থায় ডাক্তার দেন তাদের কোনো আলাদা রেস্টিং রুম নাই। এবং ঢাকা মেডিকেলে সার্জারি ইউনিটে গেলেই আপনারা দেখতে পারবেন যে রোগীদের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের সাথে ডাক্তারদের জন্য একটা দুটো খুপড়ির মতো কামরা আছে, সেখানেই তারা থাকেন। এবং এই সিস্টেমটা বছরের পর বছর ধরে আসে। এগুলোর পরিবর্তন হবে কবে? হবে? আমি চাই যে এই পরিবর্তন এখনই হোক, যেহেতু পুরো বাংলাদেশে পরিবর্তনের জোয়ার বয়ে যাচ্ছে। হাসপাতালে নিরাপত্তার ক্ষেত্রে এই পরিবর্তনের জোয়ারটাও আমরা চাই এবং একজন নারী হিসেবে এতটুকু নিরাপত্তা চাই যে মেডিকেলে পড়া অবস্থায় বলা হয় যে একদম নোবেল প্রফেশনে আছি। আমি নিজেকে একজন নোবেল প্রফেশন নিয়োজিত করেছি। আমি যে আমার বাবা মা যাতে কখনো ভয় না পাক, এই ধরনের ঘটনার কারণে প্রত্যেকটা মেয়ের বাবা মা ভয় পায়। এই যে কলেজে এখন আসবে, আমাদের কলেজ খুলছে, প্রত্যেকটা মেয়ের বাবা মা ভয় আছে যে কখন কি হয়, কার সাথে কি হয়, কারণ মেয়েরা তো হাসপাতালেও নিরাপদ না। আমি চাই আমাদের নিরাপত্তা, আমাদের যেভাবেই হোক আমাদের নিরাপত্তা দেওয়া হোক। প্রথম দাবি যেটা আমাদের বেতন কাঠামো নিয়ে, যেরকম অনেকেই বলতে পারে সে হলো যে আমাদের বড় স্যাররা লাখ লাখ টাকা ইনকাম করে, প্রতিদিন কলমের খোঁচায় 1000 টাকা করে হলো যে নিয়ে যায়, হিসাব করে বাইরে বসে। আমি দেখি জনগণ হিসাব করে এরকম যে 30 জন রোগী দেখলে প্রতিদিন 30,000 টাকা, 30 দিনে হিসাব করলে এরকম 9 লাখ টাকা ইনকাম হয়। এটা আপনি হয়তোবা বাসায় বসে করতেছেন হিসাব, কিন্তু আপনার তো এই যে বড় স্যারদের দিকে তাকাইলে হবে না। তারা তো হাতে গোনা কয়েকজন। আমাদের তো জুনিয়র ডাক্তারদের দিকে তাকাইতে হবে। যেমন একটা ইন্টার্নের বেতন, একটা ইন্টার্ন যে হলো 14 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে, তার বেতন কত জানেন? তার বেতন মাত্র 20,000 টাকা। আপনি এখন হিসাব করে দেখেন আপনি প্রতিদিন তারে কয় টাকা করে বেতন দিচ্ছেন, এটা হিসাব করে দেখেন। সে আপনার জন্য সারা দিন সারা রাত সকাল সন্ধ্যা খাটনি করে মাত্র 20,000 টাকা বেতন পাচ্ছে। এবার আসেন আপনাকে আমরা কিছু আরো বৈষম্যের দিকগুলো দেখাই। পিজিটি পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং নামে একটা বৈষম্য আছে, একটা কঠিন বৈষম্য এই আমাদের ডাক্তার সমাজে। 6টা মাস, কোন ক্ষেত্রে 1 বছর আমাদের ডাক্তারগুলো পুরো ফ্রিতে খাটে, ফ্রিতে, একটা টাকা দেয় না। 6টা মাস প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা কোন সময় 14 ঘন্টা ডিউটি করে, কিন্তু সেটা পুরো ফ্রিতে। এটা কেন হবে? এখানেও তো আমাদের বৈষম্য। এই বৈষম্যগুলো ঠিক করেন। একটা মানুষকে যদি আপনি পেটে ভাত না দেন, সে আপনাকে কখনো সেবা দিতে পারবে না, এইটুকু আমি বলে রাখতে পারি। এবার আসেন পরবর্তীটায় এফসিপিএস বা আপনাদের যে পোস্ট গ্রাজুয়েশনের এফসিপিএস গুলো যেগুলো আছে, এগুলোতে এখানেও কি করে? একজন ডাক্তারকে কয় টাকা বেতন দেয়? কয় টাকা? 25,000 টাকা। মাত্র 25,000 টাকা ভাতা দেয় মাসে। এবং তাও কিভাবে দেয় জানেন?
6 মাস পর 25,000 টাকা করে 6 দিয়ে গুণ করে তারপর দেয়। এগুলো একটু জনসাধারণকে যাচাই করতে বলিস। এইটাই আর কি, আপনারা অবশ্যই যাচাই করে নিয়েন। 25,000 টাকা দেয়। আপনি জানেন 6 বছর ধরে একটা এমবিবিএস বা বিডিএস পাস করতে 6 বছর সময় লাগে। 6 বছর পরে 6.5 বছরের মাথায় তারা হলো যে একটা সার্টিফিকেট পায় এমবিবিএস বা বিডিএস। এরপরে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করতে আরো 5 বছর সময় লাগে। তো 6 আর 5 11 বছর। একটা বাচ্চা যদি 18-19 বছরেও যদি তার মেডিকেল ক্যারিয়ার শুরু করে, সে যে 30 বছরে যে থাকবে, তার কি সংসার নাই, তার কি বউ নাই, তার কি বাচ্চা নাই, তার কি পরিবার নাই, তার পরিবার চালানোর কি অধিকার নাই? একটা মানুষ যদি এইরকম ভাবে ফ্রিতেই সেবা দিয়ে যেতে থাকে, সে কখনোই ভালো সেবা দিতে পারবে না। সো এই সব জায়গার বৈষম্যগুলো কমাইতে হবে। আরো কিছু বৈষম্যের দিকগুলো টেনে আনি। আমাদের যে স্যাররা আছেন, স্যাররা হলো যে, আমি সম্মান রেখেই বলতে চাই, আপনাদের চেম্বারের প্রতি বেশি মায়ার কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা, মানে যেখানে শিক্ষা দেওয়া হয়, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার আজকে কিন্তু দুরূহ অবস্থা চলতেছে। আপনাদের এই যে বেশি চেম্বারের পিছনে বা বেশি টাকার পিছনে দৌড়াদৌড়ি করার জন্য আমাদের স্টুডেন্ট যেগুলা, যারা হলো যে এই এমবিবিএস বা বিডিএস অবস্থা থেকে আস্তে আস্তে বড় হবে, তারা কিন্তু প্রপার শিক্ষাটা পায় না। বিকালের ট্রেনিংটা তো হয়ই না। সে বিকালের ট্রেনিং পায় না, দিনের বেলা আপনার ওই লেকচার স্লাইডই পড়ে যায়। লেকচার স্লাইড পড়ে আসলে আমরা পৃথিবীর সাথে তাল মেলাতে পারবো না। এই তো আমি আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি। এই যে আমাদের ম্যাস্ট্রিস ইউনিভার্সিটির সাথে আমাদের একটা কোলাবোরেশনে আমরা কাজ করতেছি, আমরা দেখি আমরা আসলে কতখানি পিছায় আছি ওনাদের থেকে। তো এই পিছায় থাকার দায় কার? এই পিছায় থাকার দায় আমার না, এই পিছায় থাকার দায় সমানভাবে আপনারও। কারণ আপনি আমাকে ওই জায়গা পর্যন্ত নিতে পারেন নাই, আমার মধ্যে সেই ইন্সপিরেশনটা ক্রিয়েট করতে পারেন নাই, যে কারণে আমি ওই ম্যাস্ট্রিসের নেদারল্যান্ডসের ওই স্টুডেন্টগুলোর সাথে সমকক্ষ হইতে পারি। সো আমরা চাই এই যে আমাদের যে জুনিয়র ডাক্তার যারা আছে, এই জুনিয়র ডাক্তারদের বেতন বৈষম্য দূর হোক, এদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক, আমাদের প্রফেসর স্যারদের শিক্ষা ব্যবস্থার উপরে, স্বাস্থ্য শিক্ষা কারিকুলামের উপরে আরো বেশি ফোকাস করার জন্য আমি দাবি জানাচ্ছি। এর থেকে সব থেকে বড় দাবি একটা জানাই, সেটা হলো ঘন্টার পর ঘন্টা খেটে প্রতিদিন 10, 12, 14 ঘন্টা ডেভিডসন বা হলো যে গ্রে, তারপর হলো যে গাইটন গ্যানন মুখস্থ করে যে ডাক্তারটা হয়, তার সামনে আপনি 6 মাস হলো যে ট্রেনিং করা একজন কোয়াককে দাঁড় করিয়ে দেন, এবং সেই কোয়াককে দিয়ে আপনি ডাক্তার হিসেবে তাকে মানুষের কাছে পরিচিত করান। এর থেকে লজ্জার এই বাংলাদেশে আর কিছু হয় না, হবেও না। আমরা চাই কোয়াকদের দৌরাত্ম্য যেটা আছে সেটা বন্ধ করতে। এই কোয়াকদের দৌরাত্ম্য যদি যেদিন বন্ধ হবে, সেদিনই কেবলমাত্র ডাক্তার সমাজের আসলে শান্তি ফেরত আসবে, ডাক্তার সমাজ আসলে উন্নত হবে, এবং সেদিন থেকেই ডাক্তার সমাজ আসলে জনগণের সমাজ হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা শুধু চাই মিডিয়ার লোকদের মাধ্যমে জানাতে যে আপনারা এই দিকটা একটু নজর দেন। আমাদের ঢাকা মেডিকেলের মহিলা হোস্টেল বলেন, সেখানে মাত্র একজন নাইট গার্ড থাকে। কেন? আমাদের গেট তো সবসময় খোলা থাকে, ইন্টার্ন ডাক্তাররা রাতে ডিউটি থাকে, ওখানে আপনি 4-5 জন দেন, পুলিশ দেন, নিরাপত্তাটা নিশ্চিত করেন। আপনি আমাদের এই কথাগুলো, আমাদের এই জুনিয়র ডাক্তারদের কথাগুলো বড় সিনিয়র ডাক্তারদের কাছেও সেম জিনিসটাই জিজ্ঞেস করবেন। যদি তারা মানবিক দিক থেকে ঠিক হয়, অবশ্যই সহমত জানাবে। আমরা কোনো এখানে ভুল দাবি নিয়ে আসি নাই, আমরা আসছি এই কথাগুলো যাতে তারা একটু ভাবে, যেহেতু এখন দেশকে অনেকেই দেখতেছি যে ভাবার সময়টা আসছে, তারা ভাবতে চায়, আমরাও তাদেরকে জানাতে চাই। এই কারণেই এই উদ্যোগটা নিয়ে এখানে আমাদের দাঁড় হওয়া। এবং এখন বলতে পারেন যে তাহলে মৌমিতা নিয়ে কেন দাঁড়াইলেন? ভাই, বাঙালি আমরা ভাইরাল টপিকস খাই। এরকম ধর্ষণ অনেক হয়েছে, অনেক অগণিত। প্রত্যেকের নাম আপনি নিতে পারবেন না, এখানে লিখে আমার ব্যানারটা শেষ করতে পারবো না, কিন্তু ওইগুলো নিয়ে কথা হয় নাই। এখন এই নাম দেখে অনেকেই চিনবে, হ্যাঁ এই ঘটনাটা তো আমাদের হয়েছে, এটার উপর ভিত্তি করেই তো হওয়া উচিত। তো এই কথাগুলো বললাম যাতে মিডিয়ার মাধ্যমে বা এখানে যারা আছেন সম্মানিত মানুষজন, তাদের মাধ্যমে উপযুক্ত জায়গাতে পৌঁছায়, এবং আমাদের এই মানববন্ধন, এই শান্তিপূর্ণ মানববন্ধনের উপর ভিত্তি করে আপনারা উপযুক্ত কিছু ডিসিশন নেবেন, যাতে আমাদের ডাক্তার সমাজ সুস্থ থাকে। আমরা এতটুকুই চাই, আর কিছুই না। ধন্যবাদ সবাইকে।